এরপরে থেকে বাচ্চা নেওয়ার জন্য চাপ দেয় শাশুড়ি, কারণ স্বামী ছিল প্রবাসী, একবার চলে গেলে কবে আসে না আসে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমিও মনে মনে সিদ্ধান্ত নিই বাচ্চা নেওয়ার জন্য। বিয়ের পরের দিনগুলো খুবই ভালো কাটতেছিল, শাশুড়ি আমাকে একদম মায়ের মতো ভালোবাসতো। যখন 2 মাসের প্রেগনেন্ট তখন আমার স্বামী আমাকে রেখে বিদেশ চলে যায়। আমি বিদেশ যাওয়ার 7 দিনের মাথায় আমি বুঝতে পারতেছিলাম আমার শাশুড়ির পরিবর্তনগুলো। আমি বুঝতে পারতেছিলাম না একটা মানুষের 2টা রূপ কিভাবে হয়। খুবই খারাপ ব্যবহার করতো প্রেগনেন্সি সেই সময়টাতে আমার শাশুড়ি আমার সাথে। প্রেগনেন্সির সময় কিন্তু মেয়েদের এমনিতেই শরীরে নানান ধরনের পরিবর্তন হয়, মুড সুইং হয়। আর যখন 6 মাস প্রেগনেন্সি তখন আমার শাশুড়ি আমাকে জোর করেই ডাক্তারের কাছে নিয়ে যায় আল্ট্রাকরণের জন্য, মানে পেটের বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে সেটা দেখানোর জন্য। যদিও আমার স্বামী আর আমার এটা নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা ছিল না, আমরা শুধু চাইতাম আমাদের বাচ্চাটা যেন সুস্থ সবলভাবে এই দুনিয়ার আলোতে আসে। আল্ট্রাকরণের পরে ডাক্তার সাহেব জানিয়ে দেয় আমি মেয়ে সন্তানের মা হব। আমি মনে মনে অনেক খুশি ছিলাম, আলহামদুলিল্লাহ আমি একটা ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দিব। আমার শাশুড়ি কথাটা শুনে রাগে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে যায়। বাড়িতে এসে এক প্রকার চিল্লাচিল্লি শুরু করে দেয় আমার উপরে। কেন মেয়ে হবে, কেন ছেলে হবে না, তার নাতি চাই। তখন আমি বললাম মা ছেলে হবে না মেয়ে হবে সেটা আমি কিভাবে নির্ধারণ করব? ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে সেটা তো আল্লাহর দান, আমি কিভাবে সেটাকে পরিবর্তন করতে পারি? সেই কথা শুনে শাশুড়ি আরো চিল্লাচিল্লি শুরু করে দিল। স্বামী কাতারে থাকতো, আমাদের টাইমের সাথে তার টাইমের অনেকটাই ব্যবধান ছিল। সে আমার স্বামীকে সেই মুহূর্তেই কল দেয়, হয়তো তখন ডিউটি থেকে এসে ঘুমাচ্ছিল। অনেকবার কল দেওয়ার পরে আমার স্বামী কলটা রিসিভ করে। সে তার ছেলেকেও উল্টাপাল্টা কথা বলতে থাকে, আমার স্বামীকেও এটা নিয়ে অনেক কথা শোনায়। তখন আমার স্বামী বলে প্রথম বাচ্চাটা না হয় মেয়ে হবে, আমাদের পরবর্তী বাচ্চাটা ছেলে হবে, অসুবিধা নেই। কথা শুনে আমার শাশুড়ি আরো রেগে যায়। তখন ফোনটা একটা ঢিল দিয়ে আমার কাছে দিয়ে সে রাগে চিল্লাতে থাকে আর বলতে থাকে এই বাচ্চা দুনিয়ার আলোর মুখ কিভাবে দেখে, দুনিয়াতে কিভাবে আসে সেটা আমি দেখিয়ে দিব। তখন আমি তার এই হুমকি শুনে একদম ভয় পেয়ে যাই, এটা কেমন কথা। তখন আমি আমার স্বামীর সাথে কথা বলে সিদ্ধান্ত নিই বাকি সময়টা আমি আমার বাবা মার কাছে বা আমাদের বাড়িতে গিয়েই থাকবো। রাতেই আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম, সকাল হলেই চলে যাব। আমার স্বামীও আমাকে পারমিশন দিয়েছিল তার মায়ের এই রূপ দেখে। কিন্তু সকালবেলা শাশুড়ি খুব শান্ত ভাবেই আমার রুমে আসে আর আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলতে থাকে রাগের মাথায় কি থেকে কি বলে ফেলেছি, তুমি রাগ করো না, তুমি বাবার বাড়িতে যেও না, এখানেই থাকো। আর শাশুড়ির এই মিষ্টি কথায় আমি ভুলে গিয়ে এখানেই থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলি। এটাই ছিল আমার জীবনের চরম একটা ভুল। 2 দিন যেতে না যেতে আমি প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যাই। রাতে প্রায়ই স্বপ্নে দেখতাম যে কেউ একজন আমাকে মারার জন্য দৌড়াচ্ছে। নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, মাঝে মাঝে তো আমার মুখও চেপে ধরতো, আমি নিঃশ্বাস নিতে পারতাম না। মনে হতো বুঝি আমি এখনই মারা যাব। যেহেতু আমি কাউকে দেখতে পেতাম না, এ কথাগুলো কাউকে বললে কেউ বিশ্বাস করতো না, আমার স্বামীও বিশ্বাস করতো না। আমি আমার বাবার বাড়িতে যেতে চাইলেও এই বাহানা ওই বাহানা দিয়ে শাশুড়ি আটকে দিত, যেতে দিত না। 3 দিন আমি আরো অসুস্থ হয়ে যাই, একদম বিছানায় পড়ে যাই। একদিন তো এরকম হয়েছে মনে হচ্ছিল কেউ একজন আমার বুকের উপরে বসে এমন ভাবে মুখ চেপে ধরেছে, এখনই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আমি মারা যাব। সেদিনই আমি সিদ্ধান্ত নেই আর যাই হোক আমি এখানে আর থাকবো না, আমার বাবা মার কাছে চলে যাব। আমি সেদিন বিকেল বেলায় আমার বাবার বাসায় চলে আসি। আমাদের বাড়িতে আসার পরও আমার সাথে সেম ঘটনাগুলো ঘটতে থাকে। তখন আমার মা আন্দাজ করতে পারে হয়তো আমার উপরে খারাপ কিছু নজর পড়েছে। আমাদের বাড়ির পাশে একজন খুব ভালো হুজুর ছিল, তাকে নিয়ে আসে আমাকে দেখানোর জন্য। সেই হুজুর রুমে ঢোকার সাথে সাথে কালো একটা ছায়ার মতো কি একটা রুমে থেকে বের হয়ে গেল। হুজুরটা আমাকে দেখেই বলল আমার উপরে খারাপ জিন করেছে আমার শাশুড়ি আমার পেটের সন্তানটাকে মেরে ফেলার জন্য। খুবই খারাপ অবস্থা, যে কোনো ভাবেই হোক আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যেতে। তারপর সে আমাকে পানি পড়া ঝাড়ফুঁক করে একটা তাবিজও দিয়ে যায়। তারপর আমি বেশ কিছুদিন ভালোই ছিলাম। তো ওই হুজুরটা আমাকে ডাক্তারের কাছে যেতে বলেছিল। মাঝে আমি আর মা অনেকবারই ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু যতবারই আমি ডাক্তারের কাছে যেতে চাইতাম কোনো না কোনো বাধা চলে আসতো। অনেকের কাছে মনে হতেই পারে ঘটনাগুলো একদম কাল্পনিক, কিন্তু সত্যি বলছি এই ঘটনাগুলো আমার সাথে ঘটেছে। 7 মাসের প্রেগনেন্সির সময় হুট করে আমার পেটটা অস্বাভাবিক ভাবে বড় হয়ে যায়। 7 মাসের প্রেগনেন্সিতে নরমালি মানুষের পেট কখনো এত বড় হতে পারে না। আর পেটের বাইরে থেকে তাকালেই দেখা যেত কি একটা বড় ভারী একটা হাত পা আমার পেটের ভিতরে নড়াচড়া করছে। এই সময়টাতে আমার অনেক কষ্ট হতো। তখন একদিন সিদ্ধান্ত নিই আমি আমার মা ডাক্তারের কাছে যাব। আমরা সিএনজিতে করে ডাক্তারের কাছে যাওয়ার সময়ই রাস্তায় সিএনজিটা অ্যাক্সিডেন্ট হয় এবং সিএনজি আলা ওইখানে মারা যায়। আমি এবং আমার মা আল্লাহর রহমতে সুস্থ থাকি, আমাদের কোনো ওই ধরনের ক্ষয়ক্ষতি হয় না। তারপর আমরা ডাক্তারের কাছে পৌঁছাই। ডাক্তার তো আমার পেট দেখেই একদম ভয়ে অস্থির হয়ে যায়। সেও দেখতে পারছিল পেটের ভিতরের মুভমেন্ট গুলো, একটা বাচ্চার এইভাবে মুভমেন্ট করা কোনোভাবেই সম্ভব না। সাথে সাথে সে জানিয়ে দেয় এখনই সিজার করতে হবে, অবস্থা খুব একটা ভালো না। কিন্তু আমার শরীর কোনোভাবেই অবশ হয় না, সেটা ডাক্তাররা বুঝতেই পারেনি। আমার অবশ হওয়ার আগেই আমার পেটের মধ্যে ছুরি চলে। সামান্য একটু সুইয়ের খোঁচা খেলেই আমার
আমাদের দমটা মনে হয় বের হয়ে যায়, আর আমার সারা পেটের মধ্যে ছুরি চালানো হয়, পেটটা কেটে ফেলা হয়। বুঝেন আমার কেমন অবস্থা হয়েছিল। আমি চিৎকার করে উঠছিলাম আর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। আমার রক্তক্ষরণ দেখে ডাক্তাররা তো একদম পেয়ে যায়। টানা 4 থেকে 5টা ঘন্টা আমার সিজার চলে। পরবর্তীতে আমাকে অবশ্যই ইঞ্জেকশন আবার দেওয়া হয়। শুরু হয়ে যায় প্রচুর ঘাড়ে ব্যথা। 5 ঘন্টা সময় লেগেছিল আমার সিজারে। তারপর আমার সন্তানকে বের করা হয়। আমার সন্তানের মুখ দেখে সেদিন হসপিটালে থাকা আয়া, নার্স, ডাক্তার সবাই ভয় পেয়ে গেছে। এটা কোনো মানুষের বাচ্চার চেহারা হতে পারে না, এরকম আকার হতেই পারে না। সন্তানের মুখটা যেই দেখতো সেই ভয় পেত। তারপর 3টা দিন আমার কোনো সেন্স ছিল না। আমি আমার সোনামণিকে একটু কোলেও নিতে পারিনি, একটু বুকে জড়িয়ে ধরে আদর পর্যন্ত করতে পারিনি। 12 দিন হসপিটালে থাকার পরে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে আসার 7 দিনের মাথায় আমার মেয়েটা মারা যায়। মেয়েটা মারা যাওয়ার পরে ওই হুজুর আবার এসেছিল। তখন সে আমাকে বলে গিয়েছিল, তুই চিন্তা করিস না, তোর উপর যে দুষ্ট চিন্তা চালান করা হয়েছিল সে এবার তোর শাশুড়ির ক্ষতি করবে, তোর ক্ষতি আর কখনোই করবে না। 2 দিন পর আমার শাশুড়ির ফোন আসে। সে ফোনে প্রচুর কান্নাকাটি করতেছিল, বলতেছিল, বৌমা আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। পরের দিন সকালবেলা আমার ননদ আমাকে ফোন দেয় কান্না করতে করতে। আমার শাশুড়ির নাকি ডান পাশ পুরোটা অবশ হয়ে গেছে, মুখ বাঁকা হয়ে গেছে, সে কথা পর্যন্ত বলতে পারছে না, বিছানায় টয়লেট সবকিছু করে। সময়ে মায়ের এই অবস্থার কথা শুনে আমার স্বামী প্রবাস থেকে চলে আসে। অথচ আমার যখন খারাপ অবস্থা ছিল তখন আমি তাকে কতবার রিকোয়েস্ট করেছি বিদেশ থেকে চলে আসার জন্য। সে আমাকে বারবার বলতো বাচ্চা হবে, টাকা লাগবে, এখন আসা যাবে না। আর মায়ের এই খবর শুনে সে ঠিকই বিদেশ থেকে চলে এসেছে। বিদেশ থেকে আসার পর সে আমাকে নেওয়ার জন্য আমার বাবার বাসায় আসে। আমিও তার সাথে শ্বশুর বাড়িতে চলে যাই। গিয়ে দেখি আমার শাশুড়ির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে মাত্র এই 1 সপ্তাহের ব্যবধানে। তার শরীরে থেকে এত পরিমাণে দুর্গন্ধ ছড়াচ্ছে, তার নিজের সন্তানরা পর্যন্ত তার ধারের কাছে যেতে চায় না। সে একা একা ঘরের মধ্যে পড়ে থাকে। তাকে দেখে আমার কোনো কষ্ট লাগছে না, বরং অন্যরকম একটা মানসিক শান্তি পাচ্ছিলাম আমি, যে এই মানুষটার জন্যই আজকে আমার সন্তান আমার কোলে নেই। আমি আজ সন্তান কিভাবে পারে একটা মা হয়ে আরেকটা মায়ের কোলকে শূন্য করে দিতে।